চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি নাট্যকার সেজান নূরের কাছে। আবারও ফিরে এলাম আপনার কাছে। কেমন আছেন শুরুতেই জানতে চাই। আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি, আপনি কেমন আছেন? খুবই ভালো আছি। আপনার সঙ্গে কথা হচ্ছিল তখন শুনলাম যে 150 নাটক, যে নাটকটা নিয়ে আজকে স্পেশালি কথা বলবো সেটা আপনার 150তম নাটক। অনেকগুলো নাটকে কাজ করেছেন, সবগুলো শুনবো। তবে বাংলা ভিশনে এবারের ঈদে বা ঈদ উল ফিতরের 8 দিন ব্যাপী যে অনুষ্ঠান মালা, সেখানে আপনার স্পেশাল একটি নাটক যাচ্ছে নিহারকলি। নামটা শুনে শুরু থেকে আমার খুব কৌতূহল কাজ করছিল যে আসলে ভিতরের কাহিনীটা কি। গল্পটা হলো একটা হাতিকে নিয়ে। আচ্ছা। যে গল্পে এখানে মূল চরিত্র হলো হাতি এবং এই হাতির নাম হচ্ছে নিহারকলি। আচ্ছা। তো এই জন্যই এটা আমার কাছে খুব আবেগের, কারণ এই গল্পটা থাকে না কিছু গল্প যে একদম একটা ড্রিম প্রজেক্ট থাকে, এরকম এটা আমার একটা ড্রিম প্রজেক্ট। এটা তো আসলে ডিফারেন্ট যে ঈদের সময় আমরা নর্মালি একটু ঈদ আমেজ আসবে এই ধরনের কাজ করে থাকি, বাট হাতিকে নিয়ে গল্প এবং বলছিলেন যে আবেগ এখানে মিশ্রিত আছে। কোনো বাস্তবিক ঘটনার প্রেক্ষিতে কি নাটকটা লেখা? জি, সেটা অবশ্যই একটি সত্য ঘটনা অবলম্বনেই নাটকটা করার চেষ্টা করেছি আমরা। নিজের জীবনের ঘটনাই? জীবনের ঘটনা না, এটা আসলে প্রকৃতি থেকে দেখে আসা ঘটনা। আমরা তো আসলে প্রকৃতির বাইরে না কেউ। হ্যাঁ, তো আমার এই গল্পটা হলো একটা সার্কাসের বৃদ্ধ হাতিকে নিয়ে গল্প। যখন আমরা ছোটবেলায় অনেক দেখেছেন হয়তো হাতি দিয়ে রাস্তায় টাকা তুলছে, কিংবা সার্কাসে হাতির খেলা আমরা দেখেছি। এই যে সার্কাসের হাতির খেলা, কিংবা তখন সার্কাসটা যখন ইয়াং বয়সে থাকে তখন তাকে দিয়ে কিন্তু খেলা দেখিয়ে অনেক টাকা রোজগার করে, অনেক গুরুত্ব দেয়া হয় তাকে ঘিরে অনেক আনন্দ হয়ে উঠল। একটা সময় যখন এত টিভি কিংবা ইউটিউব এগুলো ছিল না, তখন বিনোদনের একটা মাধ্যম ছিল সার্কাস। সেখানে হাতি দিয়ে খেলা দেখানো হতো। তখন হাতি একটা বিনোদনের ব্যাপার ছিল, তো সেটার একটা খুব গ্রহণযোগ্যতা ছিল। কিন্তু হাতিটা যখন বৃদ্ধ হয়ে যায় তখন সে আর খেলা দেখাতে পারে না, তখন সে একটা বোঝা হয়ে যায়। এই হাতি যারা পরিচালনা করে মাহুত বলে তাদেরকে। এই মাহুতরা আসলে অর্থনৈতিকভাবে অনেক পিছিয়ে থাকে, যার কারণে হাতিটা যখন বৃদ্ধ হয়ে যায়, হাতিটা দিয়ে আর উপার্জন করা সম্ভব হয় না, একটা সংকট তৈরি হয় ওই পরিবারে। যার কারণে হাতির খাবারের যে সংকুলন সেটা তারা করতে পারে না। এইটার একটা অভাব গিয়ে পরিবারেও পড়ে তার। এই টানাপোড়েন নিয়ে আসলে গল্পটা, যে আমি ভাবতেছিলাম হাতি নিয়ে এরকম একটা কাজ করব। এর মধ্যে আমাদের নিলয় আলমগীর ভাই, আমরা সবাই জানি যে সে একটা পশুপ্রেমী, সে প্রাণী খুব, কুকুর বিড়াল এদেরকে নিয়ে তার নিজেরও আছে অনেক আছে, এবং তাদের অসুস্থ কুকুর এদের ট্রিটমেন্ট করা, রাস্তার কুকুর বিড়াল, এটার পিছনে তার অনেক একটা বড় অবদান আছে, কাজ করে যাচ্ছে। হ্যাঁ, এবং আপনার এই নাটকে যে ক্যারেক্টার যারা রয়েছে তারাও অনেক বেশি ওতপ্রোতভাবে জড়িত, আমি যতদূর জানি। কারা রয়েছে সেটা জানবো। যেহেতু নাটকটা সম্পর্কে কথা হচ্ছে, আমি একটু নাটকের কিছু অংশ দর্শকদের দেখিয়ে আসতে চাই। দাদা, হাতি দেখতে কেমন? কি ডর লাগে? আমার নাম দেন, আমার ভয় করতেছে। আল্লাহ রাসূলের নাম নিয়া তাড়াতাড়ি রওনা দে। রাতের বেলা এই দাউলইয়া কোন ভদ্রলোক কি কাম করতে যাইতেছেন মনে করছেন আমি কিচ্ছু বুঝি না? অন্ধ পোলাটার চোখের দিকে তাকাইলে মুখটা দেখলে কলিজাটা ফাইটটা কান্দো না। আপনাকে বাপ পোলার মাথা পুরা নষ্ট হয়ে গেছে গা। এই হাতি নিয়ে যে এত কিছু করেন, হাতি না পাইলা যদি গরু ছাগল পালতেন, হাটে বেচা 2 টাকা রোজগার হইতো। কাশেম ভাই, নিহারকলি আপনার সালাম জানাইছে। তোরনে শেষবারের মতো হুঁশিয়ার করা হইছিল, তুই আবার হাতি লে হ্যান্ড রসুদকা। কি কোন ভাই, বাজারে না আইলে নিহারকলি খাইব কি? দেখে নিলাম, খুবই ভালো লাগলো। আসলে যেমনটা শুরু থেকে বলছিলেন যে আবেগের গল্প বলবে, ইমোশনের গল্প বলবে, এবং এই গল্পের যে মেইন ক্যারেক্টার যাদেরকে দেখলাম তাদেরকে সবসময় আমরা একটা একই ঘরানার কাজ করতে দেখি। এটা দেখেই মনে হলো যে সম্পূর্ণ আলাদা। নাটকের আরও একটু গল্প আপনি বলতে নিচ্ছিলেন, এবং যেটা আসলে বলছিলেন নিলয় এবং হিমি দুইজনকেই আমরা জানি যে দুইজনই খুবই পশুপ্রেমী। হিমি নিজেরও বিড়াল রয়েছে, তারাও খুব আদুরে। সো আমার মনে হয় আপনি বলার পরপরই তারা রাজি হয়েছিলেন, বা কিভাবে আসলে সম্ভব হলো? আমি গল্পটা ভাবতেছিলাম যে এরকম গল্প করব, লিখব। এর মধ্যে দেখলাম নিলয় আলমগীর ভাই ফেসবুকে একটা পোস্ট দিলেন যে বাংলাদেশের কোনো একটা জায়গায় একটা হাতি নির্যাতিত হয়েছে। আচ্ছা। এবং সেই হাতিটাকে বাংলাদেশ বন বিভাগ সম্ভবত উদ্ধার করে সেভ করেছে। তো ওই জায়গা থেকে মনে হলো যে না, আসলেই তো হাতি নিয়ে একটা কাজ করা যায়। আচ্ছা, আচ্ছা, সেই তখন থেকে কি এই গল্পটা লেখার ইচ্ছা জাগলো? না, তার আগেই আমার জেগেছিল যে একটা কাজ করব হাতি নিয়ে। আমি রাস্তায় যখন দেখতাম যে হাতি দিয়ে টাকা তোলা হচ্ছে, বৃদ্ধ হাতি দিয়ে,
তখন আমার মাঝে এটা ফিল হয়েছিল যে এটা নিয়ে একটা কাজ করি। তো যখন টাইমিং হয়ে গেল, এই নাটকের ডিরেক্টর আমার বড় ভাই ফজলুল হক, তার সঙ্গে কথা বললাম এবং তিনি প্রথম গল্পটা খুব পছন্দ করলেন। তারপর নিলয় ভাইকে শোনানো হলো এবং যথারীতি নিলয় ভাই খুব পছন্দ করলেন। তো সবাই মিলে আমাদের একটা ইচ্ছা হলো যে আমরা একটা তাহলে স্বপ্নের প্রজেক্ট করবো আমাদের। দারুণ। গল্পের আরো একজন লিড ক্যারেক্টার হিমির গল্পটা একটু শুনতে চাই। যখন তাকে জানালেন, তার আসলে রেসপন্সটা কেমন ছিল? রেসপন্স এটা ফজলুল সেলিম ভাইয়ের কাছে আমি যতটুকু শুনেছি, উনি শোনা মাত্রই খুশি হয়ে গেছেন এবং গল্পটা করার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন। এবং এখানে আরেকজন সিনিয়র শিল্পী যে আছে লুৎফর রহমান জজ, ওনারাও গল্পটার জন্য খুব এফোর্ট দিয়েছেন। হাতি নিয়ে যেহেতু গল্প, এবং আমার মনে হয় শুটিংটাও করতে হয়েছিল, যেমনটা আসলে দেখলাম একটু গ্রামীণ এরিয়াতে, বন্য এরিয়াতে। শুটিং আসলে কোথায় হয়েছিল একটু অভিজ্ঞতা শুনতে চাই। নাটক লিখি আমরা তো ওইভাবে শুটিং এ যাওয়া হয় না, কিন্তু এই নাটকে আমি গিয়েছিলাম শুটিংটা দেখার জন্য। শুটিংটা হয়েছিল গাজীপুরের পুবাইলে কোনো একটা জায়গা, অনেক ভিতরের একটা গ্রামে। আচ্ছা আচ্ছা। তো আমি শুটিং এ গেলাম সন্ধ্যার দিকে, সন্ধ্যার আগে আগে পৌঁছালাম দেখার জন্য। তো গিয়ে দেখলাম এই হাতি তো বিশাল হাতি, এবং হাতি পাহাড়ের সমান মনে হলো। এবং দেখে মানে হাতি, তারপর দেখলাম যে নিলয় ভাই যে অভিনয় করতেছে এটার উপরে উঠে, এটা একটা বিশাল চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। অবশ্যই অবশ্যই। আর হাতিকে যে পোষ মানানোর যে ব্যাপারটা, এটা কিন্তু আসলে হাতির আবেগের সঙ্গে যে মানুষের আবেগ রিলেট করে কাজ করা যায়, এটা দর্শক দেখলে বুঝতে পারবে যে এটা কত কষ্টসাধ্য ছিল। অবশ্যই নরমালি সাধারণ মানুষেরই শুটিং করতে যে কোনো বিষয় ফুটিয়ে তুলতে কষ্ট হয়, সেখানে বন্য একটা হাতিকে এনে পোষ মানিয়ে শুটিং করা, এটা অবিশ্বাস্য ছিল। সো আপনার কি নরমালি যেটা বলছিলেন শুটিং স্পটে যাওয়া হয় না, এটা কি গল্পটা অনেক বেশি রিলেট করে, গল্পটা অনেক বেশি টেনেছিল দেখেই যাওয়া হয়েছিল কি? জি জি জি, ওই যে বললাম ড্রিম প্রজেক্ট ছিল আমার, লেখা অন্যতম একটা চোখ বিজানো আবেগ আমার কাছে ওইটা, যার কারণে যাওয়া। গল্পের যেই লিড ক্যারেক্টার দুইজন রয়েছেন তাদেরকে আমরা একই ঘরানার কাছে দেখে অভ্যস্ত, সো তার থেকে তাদেরকে আমার মনে হয় আপনিই প্রথম তারা যেই ধরনের কাজ করে থাকে, যে একটু কমেডি থাকবে, একটু মজার কোনো দৃশ্য থাকবে, তার বাহিরে বাস্তব কোনো জীবনের গল্প তুলে আনলেন মনে হয় আপনিই প্রথম। চেষ্টাটা হয়তো অনেকে করে, আমিও চেষ্টাটা করছি। আমরা নিলয় ভাইয়া আর হিমি আপুকে যে ধারার মধ্যে দেখে আসছি, কমেডি যেটা আমরা বলছি, এটা দরকার আছে, বিনোদনের দরকার আছে, কিন্তু মানুষের জীবন তো সুখ দুঃখ মিলিয়ে, শুধু সুখের পাটটা না, সুখের পিছনে তো আড়ালে একটা জীবনবোধের গল্প থাকে। আমি চেষ্টা করছি সেই গল্পটাকে তুলে আনার জন্য। আমরাই কিন্তু অভিযোগ করি যে নিলয় হিমির সব নাটক সেম হয়ে যাচ্ছে, একই হয়ে যাচ্ছে। এটা আপনার 150তম নাটক, তার আগে প্রায় 149টা নাটক করেছেন। একটু ছোট্ট করে অভিজ্ঞতাগুলো শুনতে চাই। আমার প্রথম নাটক 2018 সালে টিভিতে অন এয়ার হয়েছিল। আচ্ছা, কোনটা ছিল? সেই নাটকের নাম ছিল লাভ ইউ বলিনি। আচ্ছা, একটা ঈদের নাটক ছিল। ওখানে আমি অপূর্ব ভাইকে অভিনেতা হিসেবে পেয়েছিলাম আমার প্রথম নাটকে, এবং আমার প্রথম নাটকটাই ঈদের দিন প্রচারিত হয়েছিল। সিনেমার ডাবল ঈদ ছিল জীবনে। দারুণ দারুণ। এবং এইভাবে কখন যে এতগুলো নাটক লিখে ফেলবো বুঝতে পারি নাই। লিখে গিয়েছি আসলে, সংখ্যাটাকে ওইভাবে করে নেই, কিন্তু হঠাৎ আস্তে আস্তে মনে হয়ে গেলো এতগুলো নাটক লিখে ফেললাম। এটা অবশ্যই দর্শক হয়তো আমার নাটকগুলো দেখছে, আমাদের অভিনয় শিল্পীরা হয়তো পছন্দ করছে, যার কারণে করতে পারছি কাজগুলো। অবশ্যই একক নাটক আর টেলিফিল্ম মিলিয়ে 150। আচ্ছা আচ্ছা। ধারাবাহিক 5-6টা করা হয়ে গেছে, যেমন ছিল শর্টকাট সাকসেস, গুগল ভিলেজ, তারপরে সব জানতা শমশের, এগুলো ছিল ধারাবাহিক। আর টেলিফিল্ম হয়তো 25 থেকে 30টা এর মধ্যে। বাহ, দারুণ। সবচেয়ে আপনার লেখা নাটকগুলোতে সবচেয়ে বেশি কাজ করা হয়েছে কোন আর্টিস্টদের সঙ্গে? যাদের আমরা সবাইকে পছন্দ করি, মোশাররফ করিম ভাইয়া, এরপরে তার সঙ্গে আমার বেশি কাজ হয়েছে। মানে আমার হয়েছে কি, যখন যার সঙ্গে কাজ হওয়া শুরু হয়েছে টানা তার সাথে শুধু কাজ হয়েছে। তারপরে এখন আবার নিলয় ভাইয়ের সঙ্গে বেশি কাজ করছে। নিজে যেভাবে ভিজুয়ালাইজ করেছেন ওইভাবে আপনি লিখেছেন। 2018 থেকে এখন 2025 দীর্ঘ এই পথ চলায় এমন কি কখনো হয়েছে যে আপনি একটা স্ক্রিপ্ট লিখলেন, নাটক লিখলেন, ডিরেক্টর সেটা চেঞ্জ করলো? অনেক সময় হয়ে যায়। আমরা তো আসলে নাট্যকাররা রুমে বসে লিখি, কিন্তু শুটিং এর অভিজ্ঞতাটা একদমই আলাদা। হ্যাঁ, তাই না? হয়তো আমি লিখেছি একটা রৌদ্রময় দৃশ্য, যেদিন শুটিংটা পড়লো ওই দিন বৃষ্টি, কিছু করার নাই আসলে, তখন ওইভাবেই একটু হয়তো চেঞ্জ এদিক সেদিক করতে হয়। সেটা কি ডিরেক্টরে করে থাকে নাকি ইনস্ট্যান্ট আপনাকে ফোন দেয়া হয়, আপনি সেটা চেঞ্জ? এটা অনেক সময় সেট থেকে ফোন করা হয় আমাকে, তখন একটু
বোঝাপড়ার মধ্যে আলাপ বোঝাপড়ার মধ্যে করা হয়। আচ্ছা আচ্ছা। আবার অনেক সময় পরিচালককে একটু স্বাধীনতা দেয়া হয়, তাদেরও স্বাধীনতা দরকার আছে আসলে, কারণ মাঠে শুটিং এর অভিজ্ঞতাটা অনেক কঠিন, সিচুয়েশন মেইনটেইন করে করতে হয়। রাইট। আবারও একটু পিছনে ফিরে যেতে চাই, যেমনটা আসলে বলছিলেন যে প্রথম লেখালেখি শুরুটা বাবা বা মামার কাছে থেকে অনুপ্রেরণা পেয়ে, পরবর্তীতে 2018 সাল থেকে কি আপনি প্রফেশনালি লেখা শুরু করলেন নাকি তারও আগে থেকে? প্রফেশনালি লেখার ওইভাবে তো ইচ্ছা ছিল না, কিন্তু যখন লেখা শুরু করলাম এত কাজের ব্যস্ততা শুরু হয়ে গেল যে মানে অবসর পাচ্ছি না এই পর্যন্ত, তাই লিখেই চলছি। যতদিন হয়তো উপরওয়ালা চায় লিখবো ততদিন লিখবেন। বিভিন্ন ঘরানারই তো কাজ করে থাকেন, তবে আপনার সবচেয়ে পছন্দের জায়গা কোনটা? কোন ধরনের গল্প লিখতে বা কোন ধরনের গল্পটাকে বাস্তবে ফুটিয়ে তুলতে বেশি পছন্দ করেন? এখন তো ভিউয়ের যুগ চলছে, তো সেই ক্ষেত্রে রোমান্টিক কমেডি কিংবা কমেডি নাটকগুলো বেশি ভিউ হচ্ছে, একটা বিজনেসের ব্যাপার থাকে, তো সেগুলো লেখা হয়। কিন্তু আমার ব্যক্তিগত পছন্দ হলো জীবনবোধের গল্প, যেটা আমি আমার মতো এই নিহারকলি নাটকে বলতে পেরেছি। বাংলা ভিশনে আমার আরেকটি নাটক আসবে এই ঈদেই, মাইদুল্লাহ ভাই ওটা ডিরেকশন দিবেন। ওই গল্পটাও এরকম একটা জীবনবোধের অনেক চমৎকার একটি গল্প, দর্শক দেখতে পাবে। ওইটাতেও নিলয় আর হিমিকে পাবো। ঈদে প্রচারিত হবে? সেটাও ঈদে প্রচার হবে, নিলয় ভাইয়া এবং হিমি আপুকে পাবো। দারুণ। দীর্ঘ একটা সময় ধরেই তো আছেন ইন্ডাস্ট্রির সঙ্গে, 18 থেকে নাটক লেখা শুরু হলেও আগে থেকেই তো পরিচয় সবার সঙ্গে। নাটকের আগের অবস্থা এবং বর্তমান নাটকের পরিস্থিতি সম্পর্কে, এই ইন্ডাস্ট্রি, নাটক ইন্ডাস্ট্রিটা সম্পর্কে একটু শুনতে চাই। কি কি পরিবর্তন দেখলেন? একটা সময় আমাদের খুব ভালো যুগ ছিল, অনেক আরো আগে 90 দশকে কিংবা 2008 যখন একটা চ্যানেল ছিল, তখন আস্তে আস্তে এবং নাটকের মানটা একটু খারাপের দিকে আসলো। এখন আশা করি আবার নাটকের মান খুব ভালোর দিকে আসছে, এবং অনেকগুলো মাধ্যম হওয়ার কারণে ওটিটি, ইউটিউব, টিভি চ্যানেল তো এখন আছেই, সবসময় থেকেই যাবে। তো এখন এই জন্য আসলে বাজেটটাও বেশি পাওয়া যাচ্ছে নাটকে। কোনটাতে কাজ করলে মনে হয় যে বেশি দর্শকের কাছে পৌঁছানো যায়, টেলিভিশন আর ইউটিউব? এখন আসলে ইউটিউবটাই দেখে বেশি মানুষ, এটা বাস্তব, মানে অপ্রিয় সত্য। এবং এটা একটা ভালো বিষয়, সবগুলো টিভি চ্যানেলে ইউটিউব চ্যানেল আছে। তো যেমন আমাদের নিহারকলি বাংলা ভিশনে যাবে, এবং টিভিতে যারা মিস করবেন তারা কিন্তু বাংলা ভিশনের ইউটিউব চ্যানেল আবার দেখবেন। অসংখ্য ধন্যবাদ। নতুন নাটক যেটা বলছিলেন যে সম্পূর্ণ ভিন্ন ধাঁচের গল্প এবং ঈদের মধ্যে বাংলা ভিশনে প্রচারিত হবে, অনেক বেশি শুভকামনা রইল। আমি জানি যে আমরা এবং দর্শকরা সবাই মিলে আনন্দ সহকারে উপভোগ করব। ধন্যবাদ আপনাকে আপু। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নো টাওয়ার, 110 বীরোত্তম সিয়া দত্ত রোড, ঢাকা 1205। আমাদেরকে ফোন করতে পারেন 963203 এই নাম্বারে। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। আল কোরআনে বলা আছে, যে ব্যক্তি নিজের জন্য কাজ করে না এবং অপরের জন্য কাজ করে না, সে ব্যক্তি আল্লাহ তাআলার কাছ থেকে কোনো পুরস্কার আশা করতে পারে না। দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।